আমি পরে খাবো, তোরা খা। বড় মা বলে কেউ খাবারের লোকমা এগিয়ে দিলে ফিরিয়ে দিতে নেই, তাহলে ভাত রাগ করে, তারপর মরে গেলে সেই ভাত ভেমরুল হয়ে হুল ফুটিয়ে দেয়। কথা শেষ করতেই সৃজন তার লোকমা আরেকটু বাড়িয়ে দিয়ে বলল, শীতল আপুই কি শুধু তোমাকে ভালোবাসে? আমরাও তো বাসি। খাও না ভাইয়া, একটু খাও। তুমি না খেলে শীতল আপু সুস্থ হয়ে যখন জানতে পারবে তোমাকে খাওয়াতে পারিনি, তখন আমাদেরকে খুব রাগ বলবে। শুধু চুপ করে আছে। তা দেখে সীতারা এগিয়ে এলেন। ছেলের মাথায় বুকে পিঠে হাত বুলিয়ে কান্নারত স্বরে খেতে বললেন। শুধু লাল বর্ণ চোখে চুপ করে বসে মাথা নিচু করে আছে। এদের কিভাবে বোঝাবে ভাতের লোকমা তার গলা দিয়ে নামবে না। কিন্তু সাম্য সৃজন আবারও আদরি সুরে বলল, ভাইয়া একটু খাও। কথাটা বলে সৃজন ফট করে বলল, সাম্য হাত ধোয়নি, আমি হাত ধুয়েছি, আমারটা খাও। কথাটা শুনে সাম্য প্রতিবাদ করে বলল, মিথ্যে বলছি সৃজন, আমিও হাত ধুয়েছি, ভাইয়া আমারটা খাবে। কথাটা বলে সে ছোট ছোট শুদ্ধের গাল ধরে কি যে মিষ্টি করে বলল। ও ভাইয়া খাও। শুদ্ধ আপ্রাণ চেষ্টা করেছে নিজেকে সামলানোর। বড় হয়ে সে কবে কারো সামনে কেঁদেছে মনে পড়ে না, কিন্তু আজ মনে হচ্ছে নিজেকে সামলাতে পারবে না। আর এই দুটোকে এখন ফিরিয়ে দিলেও নিজেরাও খাবে না, বরং কেঁদে ভাসাবে। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে না জ্বালালে তোরা কেউ শান্তি পাস না, তাই না? একজন তো আমার ঘুম হারাম করে আরামের ঘুম ঘুমোচ্ছে। আমার প্লেটের খাবার না খেলে নাকি তার পেটই ভরে না। তাকেও ডাক, এসে আমার খাবারে ভাগ বসাক। তাকে এটাও বলিস, সে ভাগ না বসালে আমার গলা দিয়েও কিছু নামতে চায় না। কথাটা বলেই থেমে সে পুনরায় বলল, এখন তোদের বাচিটা বোন নেই, এই জন্য তোরা এসে জ্বালাচ্ছিস। কেউ শান্তি দিবি না আমাকে, তাই না? এত জ্বালালে চলে যাব, আর ফিরবো না বলে দিলাম। শুদ্ধের কান্না ভেজা কণ্ঠস্বর শুনে পুনরায় সকলের চোখ দিয়ে অশ্রু ঝরে গেল। ছেলেটা যে বুকটা ফেটে যাচ্ছে বুঝতে বাকি নেই কারো। শুধু থামতেই শখ ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, কোথায় যাবে শুনি? আমরাও তোমার পিছনে পিছনে ঠিক চলে যাব। কথাটা শুনে শুদ্ধ এবার শখের দিকে তাকালো। শখের কান্নারত লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকাতে চোখে পড়ল স্বর্ণের দিকে। স্বর্ণ ছলছল চোখে তাকিয়ে আছে। সে সবার মতো মুখ ফুটে কিছু বলতে পারে না। চৌধুরী নিবাসে ভাই বোনদের মধ্যে মুখচোরা স্বভাবের হচ্ছে শুদ্ধ আর স্বর্ণ। শুধু চারজনের দিকে তাকিয়ে দেখে চারজনই প্লেট হাতে দাঁড়িয়ে আছে। সে এবার সাম্যের হাতের খাবারটা মুখে নিল। চিবানোর আগে চোখ থেকে ঝরঝর করে অশ্রু ঝরে পড়ল। সৃজন সে অশ্রু হাতে ছোট হাতে মুছে দিয়ে লোকমা বাড়িয়ে দিল। শীতলকে কৈফিয়ত দিতে হবে তো নাকি? আমি কিন্তু মিথ্যা বলতে পারবো না। সৃজন ছোট্ট হাত দিয়ে মুছে দিল ভাইয়ের অশ্রু। সেটা শুদ্ধ মুখে নিতেই শখ এগিয়ে এলো। ভাইয়ের দিকে লোকমা বাড়িয়ে দিয়ে বলল, হাসান অদূরে দাঁড়িয়ে ছলছল চোখে বন্ধুর দিকে তাকিয়ে আছে। বেচারা শুদ্ধ না পারছে ভাত গিলতে, না পারছে ভালোবাসা মেশানো ভাত উগলে দিতে। সে পানির বোতল এগিয়ে দিলে শুদ্ধ পানি দিয়ে ভাতটা গিলল শুধু। তারপর নিল শখের বাড়িয়ে দেওয়া লোকমাটা। স্বর্ণ চুপ করে দাঁড়িয়ে আছে, তার হাতেও ভাতের লোকমা। তবে সবার মতো সে এগিয়ে আসেনি দেখে শুদ্ধ বলল, সবাই যে যেমন পারছে অত্যাচার করছে, তুই বাচ্চাবে কেন? আয়। স্বর্ণ এগিয়ে এসে সেও ভাইয়ের মুখে ভাত তুলে দিল। বাকিদের মতো সে ভ্যাবে করে কাঁদতে পারে না। যদি পারত তাহলে ছোট বোনটার জন্য সে প্রাণ ভরে কাঁদত। সে এগিয়ে শুদ্ধের মুখে লোকমা দিল, তবে কিছু বলতে চাইলেও বলতে পারল না। শুধু অনেক কষ্ট করে খাবারটা গিলে ওদের খেতে বলল। কেউ ঠিকঠাক খেতে পারলো না, তবে দু একবার মুখে নিয়ে রেখে দিল। এরপর চার ভাই বোন শুদ্ধর পাশ ঘেঁষে কাঁধে মাথা রেখে বসলো। চুপ করে পাঁচ ভাই বোন তাকিয়ে আছে আইসিইউ রুমের দরজার দিকে। অপেক্ষা করছে কখন শীতল উঠে দৌড়ে এসে বলবে। কিন্তু আফসোস, সে আসবে না। উঠে আসার ক্ষমতা তার নেই। সেভাবে বসে থেকে অনেকক্ষণ কেটে গেল। সারাদিন যেমন তেমন গেলেও সাম্য সৃজন শুদ্ধের হাত আঁকড়ে ধরে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। শুধু দুহাত বাড়িয়ে দুপাশ থেকে বুকে আগলে রাখলো দুই যত্ন সহকারে। সেখানে যাওয়া আসা করতে থাকা নার্স ডাক্তাররাও মুগ্ধ হলেন তাদের ভাই বোনদের এমন ভালোবাসা দেখে। বেশ কিছুক্ষণ পর নার্স জানালো শীতলের হার্টবিট স্বাভাবিক হচ্ছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তার জ্ঞান ফিরবে। সত্যি সত্যি তার জ্ঞান ফিরল। ছটফট করে খুঁজতে লাগলো শুদ্ধকে। বাড়ির সবাই একে একে দেখা করে গেল। তবে শীতলের চোখ খুঁজে চলেছে তার বিশুদ্ধ পুরুষকে। যে তার সাথে দেখা করতে গেছে তাকে জিজ্ঞাসা করছে শুদ্ধের কথা। শুদ্ধ শুনলো ঠিকই, তবে গেল না। সে যাচ্ছে না দেখে হাসান বলল, যাচ্ছিস না কেন? এতক্ষণ আমাকে টেনশনে আধমরা করে এখন ডাকলেই আমার যেতে হবে? যাব না। শরীর খারাপ করলে মাকে সামলাবো নাকি মেয়েকে? এর চেয়ে বাড়িতে যাওয়া উচিত। কথাটা শুনে হাসান এবার হেসেই ফেলে। এদিকে রাত অনেক বেড়েছে, হসপিটালেও ভিড় বেড়েছে।
ওটি কিংবা আইসিইউর সামনে এতজন রাখা সম্ভব হচ্ছে না। অন্যরা এই নিয়ে ঝামেলা করছে। পরে বাধ্য হয়ে ম্যানেজার শুদ্ধকে কথাটা জানায়। শুদ্ধ শুনে শারাফাত চৌধুরীকে বলল সবাইকে নিয়ে চলে যেতে। হাসান থাকবে, সায়ন থাকবে, কোনো সমস্যা হবে না। সায়নের কথা উঠতেই শারাফাত চৌধুরী বলেন, তা সে কথায় কি এমন রাজকার্য করে বেড়াচ্ছে যে বিপদের দিনেও ভাইয়ের কাছে এসে বসার সময় পাচ্ছে না? তাকে ডাকো, ডেকে বলো যেখানে থাকুক এক্ষুনি যেন উপস্থিত হয়। ওনারা কথা শুনে স্বর্ণ জানালো রাস্তায় আছে, চলে আসবে। যদিও মোটেও তা নয়, আসলে কথা বললেই কথা বাড়বে, তাই কথাটা বলে থামালো সে। তারপর শীতলকে আইসিইউ থেকে ভিআইপি কেবিনে নেওয়া হলো। আরেক দফা সবার সাথে দেখা হলো শীতলের। শুধু আবারও তাড়া দিতে ওনারা যাওয়ার জন্য পা বাড়ালেও সিমিন চুপ করে বসে রইল শীতলের হাত ধরে। সবার যাওয়ার কথা শুনে শীতলের হাসিটুকু মুছে গেল। শক্ত করে মায়ের হাত আঁকড়ে ধরল। বড় মার দিকেও করুণ চোখে তাকালো। অনেক কষ্টে বড় আব্বুকে অনুরোধ করলো তাকেও নিয়ে যেতে। এখানে তাকে একা রাখতে না। সে একা থাকতে পারবে না হসপিটালে, তার ভালো লাগে না। এসব অবান্তর কথায় সময় যাচ্ছে দেখে শুধু কেবিনে এলো। শীতলের দিকে না তাকিয়ে সবাই আরেকবার তাড়া দিল সবাইকে। শীতল বুঝলো শুদ্ধ থাকবে, তাই সে কোনো কথা বাড়ালো না, বরং সবার যাওয়ার পরপরই শুদ্ধের বুকে হামলে পড়ার অপেক্ষায় রইল। বাড়ি বাকিরা একে একে গেলেও সিমিন এখনো স্থির হয়ে বসে আছে। মায়ের মন যেতে চায় না, সায়ও দিচ্ছে না। ওনাকে বসে থাকতে দেখে তখন শুধু অন্যদিকে তাকিয়ে বলল। কথাটা শুনে সিমিন ফোলা চোখে তাকায়। শুদ্ধ পুনরায় বলে। সিমিন আর কিছুই বলতে পারল না। আঁচলে চোখ মুছতে মুছতে সবার সাথে বেরিয়ে গেল। শুদ্ধ একবার শীতলের দিকে তাকিয়ে নিজেও বেরিয়ে গেল। তারপরেই নার্স এলো। স্যালাইন বদলে সেই স্যালাইনের ইঞ্জেকশন পুশ করে টুকটাক কথা বলল। শীতল জবাব শুধু শুনেই গেল। কথা বলার মাঝে পূর্বের মেডিসিনের প্রভাবে চোখে আবারও ঘুম নেমে এলো। শারাফাত চৌধুরীদের বাড়ির পাঠিয়ে কেবল কেবিনে প্রবেশ করলো শুদ্ধ। সারাটা দিন সবাইকে চিন্তায় ফেলে আবারও শান্তির ঘুম ঘুমাচ্ছে বেয়াদবটা। তার জন্য কয়েক মিনিট একটু অপেক্ষা করাও গেল না। এ আবার নাকি খুব ভালোবাসে তাকে। মনে মনে এসব ভেবে সে কেবিনের দরজা আটকে এগিয়ে গেল শীতলের দিকে। বসলো শীতলের পাশে। তারপর শীতলের গালে এক হাত রেখে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। ইস, হাতুড়ে মুখটা শুকিয়ে আছে, চোখের নিচে বিষণ্ণতার ছাপ। সে একটু এগিয়ে যত্ন করে আদর রেখে দিল শীতলের কপালে ঠিক মাঝখানে। ব্যাঙাচি আজ তাকে দুর্বল করে দিয়েছে। এতদিনের গড়া শক্ত খোলসটা নড়বড়ে করে দিয়েছে। সে কপালে কপাল ঠেকাতে বেহায়া অশ্রু ঝরে পড়ল শীতলের বন্ধ চোখের পাতায়। কেঁপে উঠল শীতল, তবে সে চোখ খুলে তাকালো না। অন্য সময় হলে হয়তো খুব লজ্জা পেত, নয়তোবা খুশি এতে লাফিয়ে উঠত। পরিস্থিতি এমন যে মেডিসিনের প্রভাবে এখন চোখ খুলে তাকাতে পারছে না। তার এই নিশ্চুপতা সহ্য হচ্ছে না শুদ্ধের, তাই বিড়বিড় করে বলল, নীরবতাকে অস্ত্র করে আমার ভালো থাকার অধিকারটুকু কেড়ে নিস না ব্যাগাচি। বিশ্বাস কর, আমার পুরো পৃথিবী থমকে গেছে। ফিরে আয়, আগের মতো চঞ্চলতা নিয়ে জেগে ওঠ। ভালোবাসি বলে একবার বুকে লাফিয়ে পড়, নিভিয়ে দে উত্তপ্ত আগুনের ন্যায় জ্বলতে থাকা অসহ্যকর যন্ত্রণা। এটুকু বলতেই কেবিনের দরজায় নখ পড়তে শুধু থেমে গেল। পেছন ফিরে চোখ মুছে দরজা খুলে দেখলো নার্স দাঁড়িয়ে আছে। সে ভ্রুকুচকে তাকাতে নার্স জানালো তাকে এক্ষুনি ডাক্তারের রুমে ডাকছে, জরুরি কথা বলবেন। শুধু পেছন ফিরে একবার শীতলকে দেখে কেবিনের দরজা চাপিয়ে নার্সকে বলল এখানেই থাকতে, সে না আসা অবধি যেন কোথাও না যায়। না সম্মতি জানাতে শুধু চলে গেল চারতলায়। যে ডাক্তার শীতলকে দেখছে উনি এখন আছেন চারতলায়। সে লিফটে ঢুকে যেতেই খোঁড়াতে খোঁড়াতে ইয়াসির প্রবেশ করলো কেবিনে। শীতলের মুখপানে তাকিয়ে দিকশূন্য হয়ে রাগে হিসিস করতে করতে চেপে ধরল শীতলের গলা, অন্য হাতে চেপে ধরল নাক। আচমকাই শ্বাস নিতে না পেরে ছটফট করে উঠল শীতল। চোখ খুলে ইয়াসিরকে দেখে তার চোখের কোণ বেয়ে জল গড়াতে লাগে। তাকে কাঁদতে দেখে ইয়াসিরের হাতটাও থেমে গেল। সে শীতলের মুখটা আগলে ধরে আচমকা সারা মুখে একের পর এক চুমু এঁকে ব্যাকুল সুরে কাঁদতে কাঁদতে বলল। শীতল হতবাক হয়ে তাকিয়ে রইল। কোনো পুরুষ কি এভাবে কাঁদতে পারে? আর কাঁদছেই বা কেন সে? এত অল্প দিনেও কাউকে এতটা ভালোবাসা যায়? বাসা কি সম্ভব? মাফিয়ারা নাকি নির্দয় নিষ্ঠুর, তাদের পাষাণ মনে কি ভালোবাসা জন্মে? তাকে এভাবে তাকাতে দেখে আসির শীতলের কেন না লাগানো হাতটা আলতো করে ধরল। তারপর সে হাতে নিজের কপাল ঠেকিয়ে কান্নারত স্বরে বলল, এই বাবুই, এত পাষাণ কেন তুই? তখন বুক কাঁপলো না গুলির সামনে দাঁড়িয়ে যেতে? এত সাহস কোথায় পেলি? হুম?
কেন পাগলের মতো ওই শুদ্ধকে ভালোবাসিস? ও- ওর জন্যে মরতেও দ্বিধা করিস না? কই আমাকে তো কেউ এইভাবে ভালোবাসে না। কেন রে? আমাকে কি ভালোবাসা যায় না? কেন যায় না? আমারও তো এই পৃথিবীতে কেউ নেই। কেউ না। আমার জন্য কেউ গুলির সামনে দাঁড়ায় না। আমাকে বাঁচাতে পাগলের মতো কাঁদে না। ওই ওই শুদ্ধর তো সবাই আছে। মা আছে, বাবা আছে, বাড়ি ভর্তি বাসার ভালোবাসা, সবার ভালোবাসা পাই। সে না খেয়ে থাকলে ভাই বোনেরা কৌশলে খাওয়ায় তাকে। কই আমিও তো সারাদিন ধরে না খেয়ে আছি। কেউ তো ছোট ছোট হাতে আমার মুখের সামনে শুকনো রুটি ধরলো না। কেউ কেঁদে কেঁদে আদরে সুরে বলল না, ভাইয়া খাও। শোন বাবুই, শ্রদ্ধের জন্যে সবাই আছে, সব আছে। একজনের মধ্যে তুই যদি না থাকিস, ওর কিছুই হবে না। বাবুই পাখি আমার, ওকে ভুলে যা। করুণা করে হলেও আমাকে ভালোবাস। একটু সামান্য একটু। আমার ভীষণ হিংসে হচ্ছে, শুদ্ধকে মেরে ফেলতে ইচ্ছে করছে। ও তোকে হসপিটালে নিয়ে এলো বলে সেটা ভালোবাসা হয়ে গেল। দেখ না, দেখ আমিও গা ভর্তি জ্বর নিয়ে তোর কাছে ছুটে এসেছি। গুলি আমার পায়েও লেগেছে। ইচ্ছে করেনি সেটা বের করার। শুধু তোকে দেখতে সেই সকাল থেকে চাতক পাখির মতো অপেক্ষা করেছি। একা একা ছটফট করছি তোর কষ্ট দেখে। আমারটা কিভাবে আমারটা কি ভালোবাসা না? ভালোবাসা কোনটা, কাকে বলে ভালোবাসা? হ্যাঁ, বল, বল না কিভাবে ভালোবাসতে হয়? তুই আমাকে শিখিয়ে দে, না হয় আমি সেভাবেই সেই নিয়মে ভালোবাসবো তোকে। প্রমিস, সেই নিয়মে অবদ্ধ হব না, একটুও না, এক ফোঁটাও না। এই যে আমাদের লাভ গুরু সহিব শুদ্ধ, ওইদিকে কই যাস? লিফট থেকে বেরিয়ে কয়েক ধাপ এগোতেই হাসানের গলা শুনে দাঁড়িয়ে গেল শুদ্ধ। হাসান এগিয়ে এসে হাসতে হাসতে শুদ্ধের কাঁধে চাপড় মেরে বলে, সোনায় বাঁধানো কপাল রে তোর ভাই, নয়তো কেমনে কি। আমি তো দৃশ্যটুকু জাস্ট ভুলতে পারি না। এই তোর ব্যাঙাচি। যাক, অবশেষে আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যে এখন সব ঠিকঠাক। তো আপাতত সকালে সেসব ঘটনার ধার ধারে না। সে ভ্রু কুচকে বলে, তোকে রেস্ট করতে পাঠিয়েছে, তুই এখানে কি করছিস? ঘুম আসছে না তাই পায়চারি করছিলাম। আমার কথা রাখ, আগে বল তুই এখানে কেন? তোকে না প্রেম করতে পেস্তি এলাম? ডাক্তার ডেকেছে। ডাক্তার? কোন ডাক্তার? আলতাফ খন্দকার। হঠাৎ? জানি না কি বলবে, শুনতেই তো যাচ্ছিলাম। তুই শিওর? না মানে আমি কিন্তু পার্কিং লটে আলতাফ স্যারকে অনেক আগে বেরিয়ে যেতে দেখেছি। কথাও হয়েছে আমার সাথে। আমি যতদূর জানি ওনার ভাবি সুসাইড করেছে আজ রাতে। উনি হসপিটালে থাকতে পারবে না, এই জন্য মুজাহিদ স্যারকে দায়িত্ব দিয়ে উনি ছুটেছেন ফেনীর পথে। কথাটা শুনে হাঁটতে থাকা শুদ্ধের পা আচমকাই থেমে গেল। তড়িৎ ঘাড় ঘুরিয়ে হাসানের দিকে তাকাতে চোখাচোখি হলো। তারপর কিছু বুঝে দুই বন্ধু দৌড়াতে শুরু করে। তাদের মস্তিষ্কে ক্যাচ করছে খারাপ কিছুর ইঙ্গিত। লিফটের আশা না করে সিঁড়ি দিয়ে নামতে লাগলো দ্রুত গতিতে। কেবিনের কাছে এসে দেখে রেখে যাওয়া নার্স আশেপাশে কোথাও নেই। কেবিনের দরজা টানতে গিয়ে দেখে ভেতর থেকে বন্ধ। শীতল তো তখন ঘুমাচ্ছিল, তাহলে কে লক করলো? ভেতর থেকে গোঙানো শব্দ আসছে, পুরুষালী কণ্ঠস্বরও শোনা যাচ্ছে। হাসান শুদ্ধের দিকে তাকিয়ে আতঙ্কিত গলায় বলল, ভাই, ইয়াসের ভিতরে নাকি? ও কিভাবে? ওর গলায় তো মনে হচ্ছে। শুধু জবাব দিল না, বরং লাথি দিতে লাগলো কেবিনের দরজায়। হাসান নিজেও লাথি দিতে লাগলো দরজায়। পরপর লাথি দিতেই খুলে গেল দরজাটা। তারা কেবিনে ঢুকে দেখে অ্যাসির শক্ত হাতে চেপে ধরে আছে শীতলের গলা, আর উন্মাদের মতো সমানে চেঁচিয়ে বলেই যাচ্ছে, কেন ভালোবাসিস না আমায়? হ্যাঁ, কেন ভালোবাসিস না শুদ্ধর জন্যে? ওকে, ওকে তাহলে তোরাও তোরাও বাঁচার দরকার নেই, মরে যা। তুই প্রয়োজনে তোর কবরে রোজ কাঁচা ফুল দেব, নয়তো তোর দেহকে
মমি বানিয়ে আমাকে কাছে রেখে দেব। কথাটা বলে ইয়াসির হাতের বাঁধন আরো শক্ত করলো। নিঃশ্বাস নিতে না পেরে শীতল কাটা মুরগির মতো ছটফট করছে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। শুদ্ধ ক্ষিপ্ত গতিতে ইয়াসিরের শার্টের কলার ধরে তার দিকে ঘুরালো। তারপর কোনো দিকে না তাকিয়ে একের পর এক ঘুষি দিতেই লাগলো। হাতের কাছে না পেয়ে প্যান্টের বেল খুলেই মারতে লাগলো উন্মাদের মতো করে। ইয়াসির অনেক চেষ্টা করেও পারল না শুদ্ধের সঙ্গে। মার খেতে খেতেই তার নাজেহাল অবস্থা হয়। তবুও সে সমানে বলেই যাচ্ছে, মুক্তি চাস না? মুক্তি পাবি না। কথাটা শুনে শুদ্ধের শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিল। সে বেলটা ছুঁড়ে ফেলে চেয়ার তুলে মারতে গেলে হাসান চিৎকার করে শুদ্ধকে ডেকে ওঠে। শীতল হাঁপড়ের মতো নিঃশ্বাস নিচ্ছে। চিৎকার শুনে শুদ্ধ চেয়ার ফেলে ছুটে গেলেও শীতলের কাছে। শীতলকে বুকে আগলে নিয়ে বলতে লাগলো, শীতল, ভয় নেই, এই তো আমি। টাকা কোথায় কষ্ট হচ্ছে? বল বল আমাকে। শীতল ধীরে ধীরে চোখ বুজে ফেলছে দেখে শুধু পাগলের মতো করতে লাগে। বুকের সাথে চেপে ধরে কত কি বলতে লাগলো। গাল চাপড়ে ধরে রাখতে লাগলো। অবস্থা বেগতিক দেখে হাসান চিৎকার করে ডাক্তারকে ডাকলো। কিন্তু এদিকে কেউ নেই বিধায় কেউ এলো না। অগত্যা সে দৌড়ে ইমার্জেন্সি বিভাগ থেকে ডাক্তার ডাকতে গেল। ধস্তাধস্তির এক পর্যায়ে শীতলের হাতের ক্যানোলাটা ছিটকে কোথায় পড়েছে কে জানে। ক্যানোলা লাগানো হাত দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে। গুলি লাগা হাতের ব্যান্ডেজে লাল রক্ত ভেসে উঠেছে। শীতলের চোখ বড় বড় করে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। শীতল হঠাৎ শুদ্ধের হাতটা আঁকড়ে ধরল। হাঁপাতে হাঁপাতে অনেক কষ্টে উচ্চারণ করলো, কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পাচ্ছি না। কথাটা বলতে বলতে নার্স ডাক্তারও ছুটে এলো। পেশেন্টের অবস্থা দেখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল। শীতল হাঁপড়ের মতো শ্বাস নিতে লাগলো একের পর এক। হার্টবিট দ্রুত গতিতে ছুটছে। তার চোখের কোনা বেয়ে ঝরছে অশ্রুবিন্দু। বেশ কিছুক্ষণ পর শীতলের নিঃশ্বাস স্বাভাবিক হলো। সে অক্সিজেন মাস্কটা সরাতে গেলে শুদ্ধ বারণ করলে শীতল সেভাবেই কিছু বলল, তবে অস্পষ্ট হলো, বোঝা গেল না। কিন্তু সে কিছু বলার জন্য উতলা দেখে ডাক্তার নিজেই বললেন কি বলতে চায় শুনতে। কথাটা শুনে শীতল মাস্ক সরালো ঠিকই, তবে কিছু বলতে পারল না। বলতে গেলেই তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। শুধু নির্বাক, সে যেন বাকশক্তিও হারিয়েছে। নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে শীতলের মুখপানে। ডাক্তার যদি শীতলকে রেখে শুদ্ধের হার্টবিট চেক করত, তাহলে তাকেও বোধহয় পেশেন্ট বলে চিকিৎসার ব্যবস্থা করত। তার এই নীরবতা শীতলের সহ্য হলো না। সে ফের হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে বাড়ি নিয়ে চলুন, নয়তো বাড়ির ডাকুন সবাইকে, নয়তো। সে আর পুরো কথা বলতে না পেরে উঠে বসতে চাইল। তার হাত থেকে রক্ত ঝরছে দেখে নার্স রক্ত পরিষ্কার করছিল। শীতল হাত ছুটিয়ে নিয়ে শুদ্ধের বুকে আছড়ে পড়ে বলতে লাগলো, আমার কাউকে দরকার নেই, কারো ভালোবাসার দরকার নেই। আমার আমার শুধু আপনাকেই চাই, মানে শুধুই আপনাকে। আমি তো শুধু তোরই। থাম না প্লিজ, দোহাই লাগে, একটু শান্ত হ। এতক্ষণ ডাক্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওদেরকে। মেয়েটা আঁকড়ে ধরে আছে ছেলেটাকে। বুঝতে বাকি রইল না মূল ঘটনা। তবে পেশেন্টের কন্ডিশন দেখে উনি বলতে বাধ্য হলেন, ইয়ান ম্যান যা চাচ্ছে সম্ভব হলে রাজি হয়ে যাও। শারীরিক মানসিক দুটোই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুলির আঘাত, কারেন্টের শকের পর ওই যে বেঁচে আছে, এটাই তো শুক্রিয়া। যতটুকু বুঝেছি ওর হার্টেও সমস্যা করছে, যার কারণে বারবার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। কথাটা বলেই উনি শীতলকে শান্ত হতে বলেন। কিন্তু শীতল শান্ত হওয়া তো দূর, শুদ্ধের বুকে মাথা ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। পুনরায় অক্সিজেন মাস্ক তার মুখে ঢুকিয়ে দিল শুদ্ধ। সরাতে গেলেই জোর করে ধরে মাথাটা বুকের সাথে চেপে ধরে। ওদিকে নড়লেই গুলি লাগা হাত ব্যথায় টনটন করছে। সে অস্পষ্ট সুরে বিড়বিড় করেই যাচ্ছে। থামছে না দেখে শুদ্ধ আদুরি সুরে বলল, আমি তোর। প্রমাণ চাস? হ্যাঁ, সকালটা হোক, সকালেই বিয়ে করব। শীতল শুদ্ধের বুকে মাথা ঠেকিয়ে অনবরত মাথা নাড়ালো, অর্থাৎ এখনই বিয়ে করবে। তাকে থামানো যাচ্ছে না দেখে ডাক্তার শুদ্ধকে কিছু বলে নার্সকে নিয়ে চলে গেল। শীতল রক্তমাখা হাতে হাউমাউ করে কাঁদতে লাগলো। তার কান্নার চোটে চোখের পানিতে শুদ্ধের বুকটাও ভিজে গেল। তখন শীতল অস্পষ্ট স্বরে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আমি আপনার বউ হব শুদ্ধ ভাই, এখনই হব, এই মুহূর্তে হব। হয় আপনি আমায় এখনই বিয়ে করবেন, নয়তো আমাকে মেরে ফেলবেন। আপনি ছাড়া অন্য কারো অযাচিত স্পর্শ আমার শরীরে এসে লেগেছে। আমি সহ্য করতে পারছি না, আমি মানতে পারছি না।
আপনার পবিত্র ছোঁয়ায় হয় আমাকে পবিত্র করুন, নয়তো আজই আমার কবর খোঁড়ার জন্য প্রস্তুত থাকুন।